আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি নিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন, গোটা দেশের সব ধরনের মানুষকে নিয়ে একটি ন্যাশনাল ডায়ালগ কনফারেন্সের ব্যবস্থা করা হবে। তারপর সবাইকে নিয়ে একটি শক্তিশালী সরকার গঠন করা হবে। আহমেদ জানিয়েছেন, সিরিয়া একটি বৈচিত্র্যপূর্ণ দেশ, নানা ধরনের মানুষের বসবাস সেখানে। সব ধরনের মানুষের প্রতিনিধিত্ব যাতে সরকারে থাকে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি। তবে দেশটির জন্য এখন নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কুর্দি জনগোষ্ঠী। নানাভাবেই তারা এখন দেশটির জন্য সংকট তৈরি করছেন, আঞ্চলিক সংঘাতের পথও উন্মুক্ত করছে। আরও জানব এবারের প্রতিবেদনে। সিরিয়ার উত্তর মানবিজ জেলাসহ আশেপাশের বেশ কিছু এলাকায় কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ এর সংঘর্ষে নিয়মিতই হতাহতের ঘটনা ঘটছে। তুরস্ক এসডিএফ এর প্রধান পিপলস প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি-কে সন্ত্রাসী সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে এর সঙ্গে যুক্ত থাকার জন্য অভিযুক্ত করেছে। ওয়াইপিজি-কে ওয়াশিংটন এবং আঙ্কারা উভয় সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে এরই মধ্যে কালো তালিকাভুক্ত করেছে। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এই মুহূর্তে ক্রমবর্ধমান বিপজ্জনক অবস্থানের মুখোমুখি হচ্ছে। প্রায় এক দশক ধরে এই গোষ্ঠী পূর্ব সিরিয়ার বিশাল অংশ নিয়ন্ত্রণ করেছে। একসময় তারা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ ছিল এবং দায়েশ মোকাবেলায় এই দুই পক্ষ একসাথে কাজ করেছে। বাশার আল আসাদের নেতৃত্বাধীন দামেস্ক প্রশাসন এতটাই দুর্বল ছিল যে তারা এসডিএফ এর হাত থেকে এই অঞ্চলকে পুনরায় আর নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারেনি। ফলে কুর্দি সংখ্যাগরিষ্ঠ এসডিএফ ওয়াশিংটনের সুরক্ষা গ্যারান্টির আওতায় একটি অনানুষ্ঠানিক স্বায়ত্তশাসিত অঞ্চল গড়ে তুলতে সক্ষম হয়েছিল। তবে গত ডিসেম্বর মাসে আসাদের পতন এবং যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় প্রত্যাবর্তন কুর্দি নেতৃত্বাধীন এই স্বায়ত্তশাসিত অঞ্চলের ভবিষ্যৎকে সংকটে ফেলেছে। আসাদের জন্য এসডিএফ এর আলাদা কোনো দরদ ছিল না। আসাদের পিতা হাফিজ আল আসাদ এবং বাশার আল আসাদ উভয়ই এই দীর্ঘ শাসনামলে কুর্দিদেরকে প্রান্তিক করেই রেখেছিলেন। তারপরও বাস্তবতা হল, আসাদের পতনের পর এসডিএফ বরং আরও জটিলতায় পড়েছে। প্রেসিডেন্ট আসাদকে রাশিয়া ও ইরান নীরব সমর্থন দিয়ে যাওয়ায় এর পরোক্ষ কিছু ফায়দাও এসডিএফ পেয়েছিল। প্রথমত, মস্কোর আসাদ সমর্থনের কারণে তুরস্ক অনেকটা নিয়ন্ত্রণে ছিল। আঙ্কারা বরাবরই ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টি বা পিওয়াইডি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ্য করে, যদিও এই পিওয়াইডি এসডিএফ এর মুখ্য একটি সংগঠন। আঙ্কারা পিওয়াইডির ব্যাপারে নেতিবাচক, কেননা এই সংগঠনটি পিকেকের সাথে যুক্ত। এ কারণে তুরস্ক একাধিকবার পিওয়াইডির নিয়ন্ত্রণ সিরিয়ার ভূখণ্ডে সামরিক অভিযান চালিয়েছে এবং একাধিক অঞ্চল দখল করেছে। দ্বিতীয়ত, রাশিয়া ও ইরানের উপস্থিতি এসডিএফ-কে ওয়াশিংটনের ওপর কিছুটা প্রভাব বিস্তার করার সুযোগও দিয়েছিল। এসডিএফ বরাবরই দাবি করত যে তারা দায়েশের পুনরুত্থান রোধ করছে না, বরং পুরো সিরিয়াকে রাশিয়া বা ইরানের নিয়ন্ত্রণে যাওয়া থেকে বিরত রাখছে। এই অজুহাতে তারা যুক্তরাষ্ট্র থেকেও কিছু সুবিধা পাচ্ছিল। এক কথায় বলা যায়, তারা মূলত একই পণ্য দুটো বিপরীত পক্ষের কাছে বিক্রি করে উভয় থেকেই সুযোগ সুবিধা নিচ্ছিল। এসডিএফ রাশিয়ার সাথেও ভালো সম্পর্ক বজায় রেখেছিল। তাদের কিছু নেতা মস্কোর মাধ্যমে আসাদের সঙ্গে মিলে যাওয়ার জন্য নেপথ্যে কাজ করছিল। এটি তারা করছিল যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও সমর্থন এবং সুবিধা পাওয়ার লোভে। কিন্তু আসাদের পতন এবং এর জেরে সিরিয়ায় রাশিয়া ও ইরানের প্রভাব ব্যাপকভাবে কমে যাওয়ার ফলে এই এসডিএফ এর সামনে থাকা এই সুবিধাগুলো নস্যাৎ হয়ে গেছে। এসডিএফ এখন বুঝে গেছে যে তুরস্ককে সামাল দেওয়ার মতো কোনো অজুহাত বা হাতিয়ার তাদের কাছে আর নেই। হায়াত তাহরির আল শাম যখন আলেপ্পোতে আক্রমণ শুরু করেছিল, যার পরিণতিতে শেষ পর্যন্ত আসাদের পতন হয়ে যায়, তখনও তুরস্ক নেতৃত্বাধীন সিরিয়ান ন্যাশনাল আর্মি এসডিএফ এর কাছ থেকে আরও কিছু ভূখণ্ড দখলে নিয়েছিল। এরপর দুপক্ষের মধ্যে আরও কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। যদিও আঙ্কারা বর্তমানে নিজ দেশে পিকেকের সাথে আলোচনার সুযোগ খুঁজছে, এরই প্রেক্ষিতে এসডিএফ আশঙ্কা করছে যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বর্তমানের আনুকূল্য কাজে লাগিয়ে তার বহুদিনের ইচ্ছা পূরণ করার জন্য হয়তো এসডিএফকে সিরিয়া তুরস্ক সীমান্ত থেকে 30 কিলোমিটার ভেতরে ঠেলে দেবেন, অথবা এসডিএফকে সমূলে ধ্বংস করার
উদ্যোগ নেবেন। ট্রাম্পের হোয়াইট হাউসের প্রত্যাবর্তন এসডিএফ এর এই আশঙ্কাকে আরও ঘনীভূত করেছে। রাশিয়া ও ইরান এখন কার্যত পর্দার বাইরে, ফলে এসডিএফ এর জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে ট্রাম্পের প্রতিশ্রুতি বরাবরই অনিশ্চিত। তার প্রথম মেয়াদে তিনি আকস্মিকভাবে ঘোষণা করেছিলেন যে সিরিয়া থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। তাছাড়া এরদোয়ান কুর্দি যোদ্ধাদের সীমান্ত থেকে 100 মাইল অঞ্চল দূরে সরানোর অভিযানেও তিনি সম্মতি দিয়েছিলেন। যদিও ট্রাম্পকে পরবর্তীতে কিছুটা পিছু হটতে রাজি করানো গিয়েছিল, কিন্তু এসডিএফ আশঙ্কা করছে যে তিনি এই মেয়াদে সিরিয়ায় থাকা অবশিষ্ট 2000 মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দিতে পারেন। তেমনটা হলে কুর্দি গোষ্ঠী পুরোপুরি নিরাপত্তাহীনতায় পড়বে। ট্রাম্পের নির্বাচিত হওয়ার কয়েকদিনের মাথায় তার ঘনিষ্ঠ মিত্র রবার্ট এফ কেনেডি জুনিয়র পুনরায় জানান যে নির্বাচিত প্রেসিডেন্ট সিরিয়া থেকে মার্কিন সেনা সরিয়ে নিতে চান। এই কথা জানার পর এসডিএফ আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়ে। একই সঙ্গে অনেকেই মনে করছেন যে ট্রাম্প এরদোয়ানের ঘনিষ্ঠ এবং সহজেই তিনি হয়তো তুরস্ককে নিজেদের উদ্দেশ্য পূরণে গ্রিন সিগন্যাল দিয়ে দেবেন। নতুন নতুন এই পরিস্থিতিগুলো এসডিএফ এর বিকল্প অপশন পাওয়ার সুযোগও সংকুচিত করে ফেলেছে। এসডিএফ এর সামনে এখন অল্প কিছু বিকল্পই আছে। একটি হতে পারে দামেস্কের নতুন সরকারের সাথে সমঝোতা করা, এবং তারা ইতোমধ্যেই এই পথ অনুসন্ধান করছে। এসডিএফ এর প্রধান মাজলুম কোবানি গত ডিসেম্বরে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে প্রস্তাব দেন যে ইরাকের পেশমার্গার মতো তার বাহিনীও সিরিয়ার নতুন সেনাবাহিনীতে স্বায়ত্তশাসিত ইউনিট হিসেবে কাজ করতে পারে। একই সাথে সিরিয়ার পূর্বাঞ্চলের তেল, পানি ও কৃষি সম্পদও দামাস্কাসের পুরো নিয়ন্ত্রণে না রেখে ভাগাভাগি করা হবে। সমঝোতার প্রতি তার আগ্রহের ইঙ্গিত হিসেবে দেখা যাচ্ছে যে কোবানি সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় সাক্ষাৎকার দেওয়ার সময় এসডিএফ এর পতাকার পাশে সিরিয়ার বিপ্লবের পতাকা প্রদর্শন করতেও শুরু করেছেন। তবে যে কোনো সমঝোতার পথই বেশ বন্ধুর, তাই এসডিএফ এর সাথে শারার বিপ্লবী সরকারের সমঝোতাও খুব সহজ হবে না। এর কারণও আছে। প্রথমত, আল শারা এবং হায়াত তাহরির আল শাম বা এইচটিএস কুর্দিদের স্বায়ত্তশাসন মেনে নেবে কিনা তা অনিশ্চিত। কেননা এরকম একটি প্রস্তাব মেনে নিলে এর পরিণতিতে ইরাকের কুর্দিস্তান আঞ্চলিক সরকারের মতো একটি অঞ্চল তৈরি করতে পারে, আর ইদলিব শাসনকারী এইচটিএস হয়তো তা মেনে নেবে না। এছাড়া তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত না নিয়ে অপেক্ষা করার কৌশল অবলম্বন করতে পারেন। তিনি দামেস্কে নিজের নিয়ন্ত্রণ আরও বেশি সুদৃঢ় করে এরপর শক্তিশালী অবস্থান থেকে কঠিন শর্ত আরোপ করতে চাইতে পারেন। তাছাড়া এসডিএফ কতটা ছাড় দিতে রাজি তাও অস্পষ্ট। সংঘাতের শুরুর দিকে পিওআইডি এবং এইচটিএস এর পূর্ববর্তী সংস্করণ আল নুসরা ফ্রন্ট একাধিকবার সংঘর্ষে জড়িয়েছিল। এই দুইটি দলের মধ্যে নুসরা ফ্রন্ট আদর্শিকভাবে কঠোর রক্ষণশীল ইসলামপন্থী, আর পিওআইডি একটি ধর্মনিরপেক্ষ ও বাম ঘেঁষা দল। ফলে আদর্শিক অবস্থান থেকে দুদল পরস্পরের বিপরীত মেরুতে অবস্থান করে। এর বাইরে এসডিএফ এর আরেকটি বিষয় নিয়েও বেশ উদ্বিগ্ন, আর তা হল এইচটিএস ও তুরস্কের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক। কারণ তুরস্ক আল শারা এবং তার দলের প্রধান বিদেশি মিত্র। কিছু সাবেক তুর্কি কর্মকর্তার মতে আসাদের পতনের ফলে এখন আল শারা তুরস্কের সামরিক সহায়তা ছাড়াই এসডিএফকে নিশ্চিহ্ন করে দিতে পারেন। এরকম মন্তব্যগুলো এসডিএফকে দামেস্কের নতুন শাসকদের ব্যাপারে আস্থা আরও হ্রাস করছে। এসডিএফ এর জন্য আরেকটি বিকল্প কৌশল হবে দামেস্কের সাথে সম্পর্ক নির্বিশেষে স্বায়ত্তশাসনের জন্য অপেক্ষা করা, যা বিদেশি সমর্থনের উপর নির্ভরশীল হবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এসডিএফ এর জন্য একটু আশার আলো আছে এই যে নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইতোমধ্যেই এরদোয়ানকে সামরিক পদক্ষেপ নেওয়ার বিরুদ্ধে সতর্ক করেছেন। কোবানে এই মাসে ইরবিলে মাসুদ বারজানির সঙ্গে সাক্ষাৎ করে তার অবস্থান আরও সুদৃঢ় করেছেন, যা কুর্দিদের মধ্যে চলমান গোত্রীয় উত্তেজনা প্রশমিত করতে সহায়ক হতে পারে। বারজানির সাথে যুক্তরাষ্ট্র ও তুরস্ক উভয়ের সম্পর্ক ভালো থাকায় আশা করা হচ্ছে তিনি হয়তো এরদোয়ানকে সংযত হতে বা ট্রাম্পকে সিরিয়ার সেনা অবস্থান অব্যাহত রাখার গুরুত্ব বোঝাতে সক্ষম হবেন।
এসডিএফ আরও একটি বিকল্প হিসেবে ইসরায়েলের সঙ্গে অনানুষ্ঠানিক সম্পর্ক গড়ে তুলেছে, সম্ভবত এই আশায় যে যুক্তরাষ্ট্রে ইসরায়েলি লবিস্টরা হোয়াইট হাউসের ওপর চাপ সৃষ্টি করবে যাতে সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতি বজায় থাকে। তবে ইসরায়েলের সাথে সম্পর্ক উন্নয়নের এই কৌশল অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ ট্রাম্পের উপর ভরসা রাখা যায় না। অনিশ্চিত নীতির কারণে তিনি যে কোনো সময় সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে পারেন, যা এসডিএফ এর জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। মার্কিন সেনাদের প্রত্যাহারের জন্য অপেক্ষা করা এসডিএফকে দামেস্কের সাথে দর কষাকষির ক্ষেত্রে বরং দুর্বল অবস্থানে ফেলে দিতে পারে। আবার আগে থেকেই এইচটিএসকে কিছু ছাড় দিয়ে ফেললেও এসডিএফ সংকটে পড়ে যেতে পারে। এসডিএফ গত এক দশক ধরে প্রতিকূলতার বিরুদ্ধে টিকে আছে, তবে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি তাদের জন্য আরও কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিনিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।